হাসপাতালে সংকটাপন্ন খালেদা জিয়া, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। তার প্রতি যে মমতা রয়েছে সেই আবেগটি আপনারা ধরে রেখে আপনারা নিজ নিজ ঘরে থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশ নেয়া। যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই, ফেসবুকে তারেক রহমান। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। জানিয়ে দিব অন্যান্য শিরোনামগুলো। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানালেন সিইসি। গণভোট নিয়ে চালানো হবে ব্যাপক প্রচারণা। স্থিতিশীলতার অভাবে কাটছে না বিনিয়োগ বাধা, অভিযোগ ব্যবসায়ীদের। লুটেরাদের শাস্তি চায় বিএনপি, রাজনৈতিক সদিচ্ছায় জোর জামায়াতের। 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বড় ভূমিকম্পের শঙ্কায় ভূতত্ত্ববিদরা, সতর্ক থাকার পরামর্শ। অটোপেনে স্বাক্ষরিত বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প। অস্বীকার করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি দর্শক, দেখছেন নিউজ 24 সংবাদ এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। যাচ্ছি পুরো খবরে। হাসপাতালে এখনো সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উদ্বেগ উৎকণ্ঠায় তার রাজনীতির সতীর্থরা আর খোঁজ খবর নিতে ভিড় করছেন রাজধানীর হাসপাতালে। সাংবাদিকদের তারা জানান, জটিল এক সময় পার করছেন বিএনপি প্রধান। শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, তাকে বিদেশ নেয়ার চিন্তা ভাবনাও রয়েছে, নেওয়া হচ্ছে প্রস্তুতি। কিন্তু এই মুহূর্তে দেশনেত্রীকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই বলে জানা গেছে। এর আগেও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কখনো হয়েছে নিছক স্বাস্থ্য পরীক্ষা, কখনো 2-1 দিন থেকে ছেড়েছেন হাসপাতাল। তবে এবারের হাসপাতালে আসাটা অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠার। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে বসেছে মেডিকেল বোর্ড। এক ঝাঁক রোগের ধকল নিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। আর বাইরেও যেন অপেক্ষা শেষ হয় না নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের। সরকারের পক্ষ থেকে পাশে থাকার ঘোষণা এসেছে। খোঁজ খবর নিতে হাসপাতালে ভিড় করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শনিবার সকালে দেখতে আসেন এনসিপি নেতারা। হাসপাতালে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে সাংবাদিকদের জানান, বিএনপি প্রধানের অবস্থা এখনো সংকটাপন্ন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। প্রত্যেকটা দলের মানুষ ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। হাসপাতালে আসেন বিএনপি নেতারাও, জানান বেগম জিয়ার অবস্থা। তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দ্রুত সময়ের ভিতরে তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসেন। তাকে বোধহয় নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। দেশের পট পরিবর্তনের পর বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয় চিকিৎসার জন্য। এখন আবারও চলছে সেই চিন্তা ভাবনা। তবে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় এখন বেগম জিয়াকে কোথাও নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানা যাচ্ছে। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এই সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানান মির্জা ফখরুল। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের
লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কোনো তথ্য পাওয়া গেল কিনা, কি বলছেন ডাক্তাররা? নাফিসা, বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে এখনও তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং দলের যারা দায়িত্বশীল নেতা রয়েছেন তারা বলছেন বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। যদি তার শারীরিক অবস্থা উন্নতি হয় সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো যেতে পারে। সে বিষয়ে কিন্তু যারা মেডিকেল বোর্ড রয়েছে চিকিৎসক, তারা মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত আসলে সেটি দল বাস্তবায়ন করবে। এবং দলের নেতারা কিন্তু আজকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইতে সবাইকে আহ্বান জানিয়েছেন এবং হাসপাতালের সামনে এসে ভিড় না করতে কিন্তু নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এবং আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন এবং তার যে শারীরিক অবস্থা সেই অবস্থাটি থেকে উত্তরণের জন্য চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তার মেডিকেল বোর্ড কিন্তু প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দেশ বিদেশে যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। বিকেলে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো, তবে সেটি আসলে পুরোপুরি স্ট্যাবল নয়, তার অবস্থা এখনও সংকটাপন্ন। তার অবস্থা আরও একটু উন্নতি হলে সেটি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা যেতে পারে, সেটি কিন্তু জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। সব মিলে যেটি বলা চলে বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন, তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুক পোস্টে এই অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, দল মত নির্বিশেষে দেশের সবাই আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও প্রার্থনা করেছেন। পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। ফেসবুকে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, তবে সবার মতো তা বাস্তবায়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণে নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেস সচিব ফেসবুক পোস্টে বলেছেন, জনাব তারেক রহমান উল্লেখ করেছেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়, তবে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। প্রেস সচিব আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দর্শক, নির্বাচন নিয়ে আমাদের আয়োজন ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। আর এর মধ্য দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করল ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকাল 8টা থেকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের মহড়া চলে বেলা 12টা পর্যন্ত, যেখানে জাতীয় ভোট ও গণভোট দেওয়ার সুযোগ পান 500 জন ভোটার।
ভোটের মহড়ায় প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবাই থাকলেও রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতীক ছিল ডামি। স্বল্প পরিসরে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও, তবে গণভোট নিয়ে সংশয় কাটেনি ডামি ভোটারদের। গণভোট তো মানে বুঝি না, এই জন্য জিজ্ঞেস করতেছে আরেকজন যে গণভোট কিভাবে হয়। জানি শুধু যে ভোটের জন্য আনছে, কিভাবে ভোট দেবো সেটা জানি না। গণভোটের 4টি প্রশ্ন আছে, সেখানে আমরা হ্যাঁ না ভোটকে চিহ্নিত করব। আগে যদি সব দেখে নাই তাহলে শুধু হ্যাঁ না সে সিলটা দিয়ে দিলে সেখানে সময় লাগবে না। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে। আজকে যে পরিবেশটা তৈরি আছে, এরকম পরিবেশ থাকলে সবাই ভোট দিতে আসবে। ভোট কেন্দ্রে ছিলেন কথিত প্রার্থী ও পর্যবেক্ষকরাও। ভুয়া ভোটারও দেখানো হয় এই মক ভোটিংয়ে। কোনো কোনো ভোটার তাদের ভোট অন্য কেউ দিয়ে দেয় ক্ষোভও প্রকাশ করেন। আমি ভোটার বিদায় তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, এটা জাল ভোট। এটা আমাদের একটা মহড়া, ঠিক আছে? তো মহড়ায় আমরা রিয়েল ভোটেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের সিনারিও আমরা রেখেছিলাম। আমরা মডেল হিসেবে ভোটারদের কাছে ভোট চাচ্ছি, উৎসবমুখর হোক, সেটা হলো আমার যে কাম্য, মানুষ উৎসাহ নিয়ে ভোট দেয়। I saw that everything seemed very smooth. I think the point of this exercise is to identify any problems in advance. মক ভোট পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। এছাড়াও সিইসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। হুপফুলি আমরা যদি আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। নির্বাচন কমিশন জানায়, আধা বেলা ভোট হলেও ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কি কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা পর্যালোচনা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গত 15 বছর ধরে যারা দেশের অর্থ লুটপাট এবং পাচার করেছে তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পলাতক এবং অভিযুক্তদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনেকেই ইতোমধ্যে চাকুরি হারিয়েছেন। রাজধানীতে এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছেন, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছাই মূল হাতিয়ার, আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে আবারও নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতার কারণে ঝুঁকিতে রয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের সংকট, উচ্চ সুধার পাহাড়সম খেলাফি ঋণের বোঝা, জ্বালানি সরবরাহে ঘাটতি সহ নানা কারণে সংকটে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী বাধার সম্মুখীন ব্যবসায়ীরা। নীতি সুদ বাংলাদেশে এখন 10%। যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6% বা এরকম। আমরা প্রত্যেকটা গ্রুপ ইকোনমির চেয়ে নিজের ইন্টারেস্টকে অনেক বেশি জোর দিচ্ছি, এখান থেকে সরে আসাটা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, লুটেরাদের শাস্তি দিতে হবে, তবে তাদের কারখানা বন্ধ হওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নেই। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। পরের সেশনে যোগ দেন জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অর্থনীতির গতি আনতে সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য
এমনি এমনি বিকশিত হয়ে যায় না। সম্মেলনে আসা অন্য বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গন এখনো অস্বচ্ছ, এখানে ব্যাপক দুর্বৃত্তায়ন রয়েছে, এটিকে স্বচ্ছ করতে হবে। একই সাথে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করার দাবি জানান বক্তারা। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, তো এই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, বালিয়া এবং আরুয়াকান্দি গ্রামের দুই গ্রুপের বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে মধ্যযুগীয় কোনো যুদ্ধক্ষেত্রের দৃশ্য এটি, যেখানে ঢাল তলোয়ার ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষকে আক্রমণের জন্য প্রস্তুত সবাই। তবে এই দৃশ্য মধ্যযুগীয় সময়ের নয়। শনিবার সকাল 7টা থেকে ফরিদপুরের সালথার বালিয়া ও আরুয়াকান্দি গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি, যা চলে প্রায় 5 ঘন্টা ব্যাপী। তারপরে আমাকে লোকজন বাজারে দুজনে পাইছে, মারছে, এই নিয়ে এলো লাগছে হলো যে ওমর মুসলিমের মারছিল সালতাতে স্টাইনেট জনা বেবে চলো ওভারগেস হলো। পরে আমাকে লোকজন ঠাই দিয়েছে নুর মারতে পার। পর হলো ওরা 2টা রাত্রে গুছাগুছি করে ডাল সরকি আজকে সকালবেলা হামলা দিয়েছে। স্থানীয়রা জানান, বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর ও খন্দকার আজাদ গ্রুপের সাথে আরুয়াকান্দি গ্রামের নূর মাতুব্বর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, আর এতেই আহত হন অন্তত শতাধিক। এ সময় উভয় পক্ষের 15টি বসতঘর ভাঙচুর করা হয়। আজাদ খন্দকার, তার নেতৃত্বে জাহিদ মাতুব্বর, তার ভাতিজা, আপন ভাতিজার নেতৃত্বে সে ভিতরে এসে সিসি ক্যামেরার ফুটেজ আছে, সে গরুগুলো নিয়ে যায় এখান থেকে। জাহিদ হুদুহুদি জাহিদ ওই মানুষজন ভাড়া করে না, লোকজন আইনে বাড়ি ঘরে গরু বাছুর ব্যাগ নিয়ে গেছে, মানুষ আমাকে দলের লোকের ব্যাগ মানুষ গরু বাছুর নিয়ে গেছে 10। আমরা গেছি অনেক কাজ করি, আমরা গেছি পরে খারাইছি, পরে আমাকে ইট শুরু হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজাদ এবং জাহিদের গ্রুপ, একটা জাহিদের গ্রুপ আছে, এদের মধ্যে স্থানীয় দল পক্ষকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তা সংঘর্ষের পরে আমরা পরিস্থিতি পুলিশ মোতায়েন করি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করি এবং পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণ। এদিকে আহতরা সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের ভূমিতলে থাকা 3টি টেকটনিক প্লেটের সাবডাকশন জোন ভয়াবহতম ভূমিকম্পের প্রধান ক্ষেত্রগুলোর একটি। ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া মনে করেন, সম্প্রতি দেশে হয়ে যাওয়া ভূমিকম্পগুলো সাধারণ ঘটনা, তবে বড় ধরনের কম্পন হতে পারে যে কোনো সময়, যার নজিরও রয়েছে ইতিহাসে। আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে ভূমিকম্প আতঙ্ক অনুভূত হয়েছে। বেশ কটি কম্পন ঘটেছে, অন্তত 10 জনের প্রাণহানি ও শতাধিক ভবনে ভাঙন ফাটলের ঘটনা। আশেপাশে বড় বড় বিল্ডিং এ কাজ চলতেছে, হইতেছে, এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে কোন সময় আবার কি ঘটে। নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়, ফাটল হয়ে যায়। সেফটি থাকতো তাহলে হয়তো আমরা এরকম দুর্ঘটনা দেখতাম না। একের পর এক ভূমিকম্প নরসিংদীতে উৎপত্তি হইতেছে, এবং আমাদের জন্য তো জনজীবনের জন্য এটা হুমকি স্বরূপ এবং আতঙ্ক। বাংলাদেশ ভূখণ্ডের গভীরে 3টি প্রধান টেকটনিক প্লেটের সংঘর্ষ চলছে হরদম। পূর্ব দিকে বার্মিজ সাবপ্লেট, পশ্চিমে ইন্ডিয়ান আর উত্তরে ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেটের অংশ দুদিকেই তলিয়ে যাচ্ছে, একদিকে বার্মিজ সাবপ্লেটের নিচে, অন্যদিকে ইউরেশিয়ান প্লেটের নিচে। আমাদের যেই ভৌগোলিক অবস্থানটা, সেটা তো বললাম যে একটা আর্থকুইক সংগঠিত হওয়ার উৎসের কাছাকাছি, তাহলে সেখানে সঞ্চিত শক্তি তার দুর্বল জায়গাগুলো, যেমন যেই ফল্ট জোনের কথা বলি আমরা, ডাউকি ফল্ট উত্তর পাশে, এবং আমরা সাবডাকশন জোনটা মানে সাবডাক্টিং প্লেটের একটা বিরাট অংশ আস্তে আস্তে গভীরে তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সাধারণ ঘটনা হিসেবেই দেখছেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। তবে বড় ধরনের কম্পন যে কোনো সময় হতে পারে সেই সতর্কবার্তাও দিয়ে রাখছেন তিনি। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা কুমিল্লার মাঝামাঝি
মেঘনা নদী অববাহিকা ফলো করে একেবারেই আমাদের বে অফ বেঙ্গল পার হয়ে যাওয়া সুমাত্রা ট্রেঞ্চ সুন্দর ট্রেঞ্চ পর্যন্ত যে বিস্তৃত একটা জোন, যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেটের নিচে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে, সেই বরাবর একটা সাবডাকশন জোনের কথা বলা হচ্ছে। সেটা একটা বড় উৎস। দেশের উত্তরাঞ্চলে ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরেও সক্রিয় ফল্ট আছে। শীতলক্ষ্যা নদীর তীরে ভূগর্ভস্থ চাপও জমেছে দীর্ঘদিন ধরে। তাই রাজধানী সহ আশেপাশের এলাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি অস্বীকার করা যায় না বলছেন ভূতত্ত্ববিদরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সভায় বৈদেশিক অনুদান অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া সভায় উত্থাপিত হয়েছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে সফলতাও এসেছে। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই, দেশে ডলারের সংকট নেই বলেও জানান গভর্নর। তিনি জানান, আসন্ন রমজান মাস ঘিরে পণ্য আমদানি নিয়ে এখনো কোনো শঙ্কা নেই। আমাকে বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে। আমি চাইলেই তো হবে না। কাজেই সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোয়িং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে না। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 10 জন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে প্রথমবারের মতো টপ 10 জিনিয়াস ইন্টার্ন ডক্টরস এট ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা 2025 প্রদান অনুষ্ঠান আয়োজন করে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি এবং উৎসর্গের এক মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী। জো বাইডেনের শাসনামলে অটো পেনে স্বাক্ষরিত 92% নির্দেশ এবং নথি বাতিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব নথির কোনোটাই বৈধ নয়। আর এর পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট এই কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ডেমোক্রেটিক পূর্বসূরিদের সঙ্গে বিশেষ করে জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বরাবরই বিদ্বেষপূর্ণ। বিভিন্ন সময় বাইডেনকে তার বয়স নিয়ে বিদ্রূপ করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের শাসনামলে তার অটো পেন ব্যবহার নিয়েও একাধিকবার ট্রল করেছেন তিনি। এবার জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীন তার জারি করা সব আদেশ বাতিল করলেন ট্রাম্প। তার দাবি, সাবেক প্রেসিডেন্টের অটোপেনে স্বাক্ষরিত নির্বাহী নির্দেশগুলোর কোনোটাই বৈধ নয়। তিনি মনে করেন হোয়াইট হাউসের কর্মীরা ডেমোক্রেট নেতার বেশি বয়সজনিত দুর্বলতাকে কাজে লাগিয়ে নীতিমালা বিষয়ক নথিতে তার অনুমতি ছাড়া স্বাক্ষর করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ বার্তা দেন 79 বছর বয়সী ট্রাম্প। সতর্ক করেন, ডেমোক্রেট দলীয় বাইডেন এই কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তবে গেল জুনে ট্রাম্পের এক কটূক্তির জবাবে জো বাইডেন সাফ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমা, নির্বাহী আদেশ, আইন প্রণয়ন সহ সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। অটোপেন হলো একটি স্বয়ংক্রিয় স্বাক্ষরকারী যন্ত্র যা বহু বছর ধরে হোয়াইট হাউসে ব্যবহার হয়ে আসছে। অনেক সময় মার্কিন প্রেসিডেন্টকে অনেক নথিতে স্বাক্ষর করতে হয়। একসঙ্গে এত নথিতে স্বাক্ষর করা একজনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তখন অটোপেনে স্বাক্ষর করা হয়। ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশেষ করে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন এই যন্ত্র ব্যবহার করেছেন। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।